রাজধানীর বনানীতে এফএফ টাওয়ারে আগুনের ঘটনায় ২৫ জন মানুষের মৃত্যুর কারণ হিসেবে ভবনের অগ্নি নির্বাপক যন্ত্র ব্যবহার না করা, জরুরি পথ না থাকা সহ বিভিন্ন ত্রুটিকে দায়ী করেছেন বিশেষজ্ঞরা। তাই ব্যাপক প্রাণহানি ঠেকাতে শীঘ্রই রাজধানীর বহুতল ভবনগুলোতে অগ্নি নির্বাপক যন্ত্র নিশ্চিত করা সহ তা ব্যবহারে সচেতনতা তৈরির আহ্বান জানিয়েছেন অগ্নি নির্বাপক বিশেষজ্ঞরা। বিস্তারিত জানাচ্ছেন সোহেল রানা। ২২ তলা বিশিষ্ট এফআর টাওয়ার, বাহির থেকে চকচকে গ্লাস দিয়ে আবৃত পুরো ভবন। এটির একেবারে গা ঘেঁষে দাঁড়িয়ে আছে অন্য ভবনগুলো, তাই এফআর টাওয়ারের কাঠামো চিহ্নিত করা অনেকটাই কঠিন। ভবনটিতে ছিল না ফায়ার এক্সিট বা আগুন থেকে রক্ষা পাওয়ার জরুরি নির্গমন পথ। আমি ৫ ঘন্টা চিল্লে একটা অক্সিজেন মাস্ক চাইছি, যে আমার একজন অক্সিজেন মাস্ক দেন, আমি 10টা মানুষ বাঁচাতে পারবো ভাই, পারি নাই। আমার কেউ অক্সিজেন মাস্ক দেয় নাই। আমার একটা কলিগ ভিতরে অফিসে পড়েছিল, আমি তার জন্য ছিলাম, কিন্তু পারি নাই ভাই। ফায়ার প্রোটেকশনের যে বিষয়টা, সেটা আসলে আমরা কখনো ইউজ করি নাই, তাহলে আমরা বুঝবো কি করে যে এটা কাজ করতো কিনা? কারণ আমরা তো এখানে জব করতাম। আমরা ফায়ার প্রোটেকশনের জন্য যে সিঁড়িগুলা, মানে ইমার্জেন্সি সিঁড়ি, সেটা ন্যারো ছিল। নামার জন্য যে সিঁড়ি দরকার, ওরকম একটা সিঁড়ি দরকার ছিল, এবং যারা ফায়ার সার্ভিসে যারা লোকজন নামাইছে ওনাদের আর একটু তাড়াতাড়ি করা উচিত ছিল। লিফটের সামনে ফায়ার অ্যালার্ম থাকবে, সেটা ভেঙে দিলে সবার ফ্লোরে বাঁচবে, এটা নিয়ম, কিন্তু এটা তো কোনো ব্যবহারই দেখলাম না। বাণিজ্যিক প্রয়োজনে বহুতল ভবন নির্মাণ করা হলেও অগ্নি নির্বাপক ব্যবস্থা নিশ্চিত করাও জরুরি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের সাবেক এই মহাপরিচালক। বড় যখন হাইরাইজ বিল্ডিংগুলো হবে, সেই বিল্ডিংগুলোকে যদি আমি অগ্নি নিরাপত্তা বিধি না মেনে করি, তাহলে কিন্তু এই ঝুঁকি এখন রয়ে যাবে এবং আরও লোক হয়তো আবার আরেকটা আমাদের ইনসিডেন্ট দেখতে হবে। আমরা বাইরে যদি সিঁড়ি দিতে পারতাম, আমরা মানুষকে লাভ দিতে হতো না, কিন্তু সিঁড়ি চলে আসতে পারতো। নিয়মিত ফায়ার ডিল করা সহ ভবনের বাসিন্দাদের এ সম্পর্কে সচেতন করার পরামর্শ দেন তিনি। প্রত্যেকটা বিল্ডিং মালিকের অথবা ম্যানেজমেন্ট সিস্টেমে কিন্তু তাদের রাখতে হবে আসলে, আদারওয়াইজ কিন্তু এই ঘটনা ঘটবেই। ড্রিল যদি করতাম তাহলে কিন্তু এটা আমার প্যানিক হতো না আসলে, কারণ যে বিল্ডিংয়ে ড্রিল হবে না ওখানে কিন্তু ইভেন যারা বিল্ডিংয়ের মালিক অথবা বিল্ডিংয়ের সিকিউরিটি গার্ডও জানে না কি করতে হবে আসলে। বহুতল ভবন ও জনবসতিপূর্ণ এলাকাগুলোতে অগ্নি নির্বাপক সুবিধা বাড়ানো সহ সতর্কতা না বাড়ালে নিমতলী, চুরিহাট্টা বা বনানীর মতো আরও ভয়াবহ ঘটনা ঘটবে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। সোহেল রানা, আরটিভি, ঢাকা। বনানীর দগদগ ক্ষতের মধ্যেই রাজধানীর গুলশান ১-এর ডিএনসিসি মার্কেটে আগুনের ঘটনা ঘটেছে। তবে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিটের সঙ্গে সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যদের ২ ঘণ্টায় সমন্বিত চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এই মুহূর্তে গুলশান ১-এর ডিএনসিসি মার্কেটে আছেন আমাদের সহকর্মী আরাফাতুর রহমান, সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। আরাফাত, আগুন এখন কতটা নিয়ন্ত্রণে এসেছে আর প্রাথমিকভাবে ক্ষতির পরিমাণ কেমন? আমরা আছি গুলশান ২ নম্বরে, যে মার্কেটটিতে আগুন লেগেছে, অর্থাৎ কাঁচা বাজার নামে পরিচিত যে মার্কেটটি। আপনি জানেন যে ২০১৭ সালের জানুয়ারির ঠিক ৩ তারিখে এই মার্কেটটিতে একবার আগুন লাগে, যেটি মার্কেট ছিল এক সময়, এই আগুন লাগে এবং সেই সময় প্রয়াত মেয়র আনিসুল হক ছিলেন এবং সেই সময় অনেকগুলো তদন্ত কমিটি বা অনেক কিছুই ছিল। সকাল ৬টার সময়, ৬টার কিছু পরে এই আগুন লাগে এবং এইখানে আগুন লাগার পরেও একটি সুসংবাদ বা ভালো সংবাদ দিয়ে শুরু করতে চাই। সেটি হচ্ছে যে যখন সকালবেলা আগুন লাগে সেই সময় ঢাকার ট্রাফিক, শনিবার সকাল হওয়ার কারণে ঢাকার ট্রাফিক ছিল না, অর্থাৎ যানজট ছিল না। সেই কারণে ফায়ার সার্ভিস থেকে আমরা যতটুকু খবর পেয়েছি ৭ মিনিট থেকে ১০ মিনিটের ভিতর ফায়ার সার্ভিসের গাড়িটি এই আগুন লাগার স্থানে চলে আসার কারণে খুব কম সময় এবং মোটামুটি কম সময়ের ভিতরে এবং সম্ভাব্য কম ক্ষয়ক্ষতির মধ্যে এই আগুনটি নির্বাপন করা গেছে বা নিয়ন্ত্রণ করা গেছে। আমরা যতটুকু জানতে পেরেছি এই আগুনটি পাশের যে ৩ তলা বা ৫ তলা মার্কেটে ছড়িয়ে যাওয়ার একটি সম্ভাবনা ছিল, কিন্তু সময় মতো ফায়ার সার্ভিসের গাড়ি চলে আসার কারণে এই আগুনটি পাশের মার্কেটটিতে ছড়াতে পারেনি। আপনি জানেন যে ২০১৭ সালে যখন এই আগুনটি ঘটেছিল তখন কিন্তু পাশের মার্কেটের একটি কোনায় লেগে গেছিল, কিন্তু এইবার অর্থাৎ
অর্থাৎ আজকে এই আগুনটি ছড়াতে পারেনি, মোটামুটি আগুনটি নিয়ন্ত্রণ করা গেছে। আর এই আগুনে এখনো পর্যন্ত ফায়ার সার্ভিসের যে 20টি গাড়ি, তার সাথে সেনাবাহিনীর একটি দলকে, ইঞ্জিনিয়ারিং কোরের একটি দলকে আমরা দেখছি যে আগুনে সরাসরি এখানে কাজ করতে। এর আগে আমরা সরাসরি আগুনে কাজ করতে আমরা প্রথমবারের মতো সেনাবাহিনীর সদস্যদের সরাসরি আগুন নিয়ন্ত্রণে এবং নিয়ন্ত্রণ পরবর্তী সার্চিংয়ে কাজ করতে দেখছি। এছাড়া এই মার্কেটটিতে যেই কারণে আগুন লাগার কারণে একটা খোলা চোখে যেটি বলা যেতে পারে, এই মার্কেটটিতে মোটামুটি ফ্রোজেন ফ্রুটের একটি মার্কেট বলা যাচ্ছে। প্রতিটি দোকানে 3টি থেকে 5টি করে ফ্রিজ, অর্থাৎ ফ্রিজার দেখতে পাচ্ছি। আপনারা দেখবেন যে ফ্রিজারের যেই ধ্বংসাবশেষ বা আগুনে পড়ে যাওয়ার পর ফ্রিজার দেখা যাচ্ছে, এবং রাতের বেলা এই ফ্রিজারগুলো সবগুলোই চালু থাকে। যে মাছের ফ্রোজেন মাছ, অর্থাৎ আমরা এখানে যে কোরাল মাছ বা ইলিশ মাছ দেখতে পাচ্ছি, সেই ইলিশ মাছ বা ভেটকি মাছ যে মাছগুলো আছে, সেই মাছগুলো দেখতে পাচ্ছি। সেসব কারণে এই মাছগুলো এখানে রাখা হয়েছে, সারা রাত হয়তো রাখা হয়। আমরা বিভিন্ন সময় আরও বড় বড় মাছ দেখতে পাচ্ছি এবং মাংস দেখতে পেয়েছি এই ফ্রিজে রাখা হচ্ছে। আবার হচ্ছে যে আমরা ফল দেখতে পাচ্ছি, যে ফলগুলো ফ্রিজে রাখা হয়েছে। তো একটা বিষয় আমরা বলতে পারি যে এর আগে যখন আগুন লেগেছিল তখনও এইখানে একটি আগুনের একটি সতর্কতা বা এই রকম একটি মার্কেটে যখন আগুন লাগে, তারপরে যখন এইখানে এভাবে প্রতিটি দোকানে 3টি 4টি করে যখন ফ্রিজ থাকে, এতগুলো ফ্রিজ সারিবদ্ধভাবে রাখা হয় এবং রাতের বেলা প্রতিটি ফ্রিজই চালু করা থাকে। আবার আরেকটি বিষয় দেখতে পাচ্ছেন যে পুরোপুরি অস্থায়ীভাবে লোহার শেডের উপরে এই ফ্রিজগুলো, লোহার শেডের ভিতরে এই মার্কেটটি তৈরি করে রাখা হয়েছে এবং সেই শেডের মধ্যেই এতগুলো ফ্রিজ দিয়ে বৈদ্যুতিক অস্থায়ী সংযোগের মাধ্যমে মার্কেটটি চলছিল। তো তাই কাজে বলা যায় যে অনেকটা অস্থায়ীভাবেই এবং অনিয়ন্ত্রিতভাবে বা অনিরাপদভাবে মার্কেটে চলছিল। তো আরেকটি শেষ বলা যেতে পারে এখনও আগুন পরবর্তী সার্চিংয়ের কাজ চলছে। আর ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এখনও পর্যন্ত আমরা আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য পাইনি আগুনের সূত্রপাত বিষয়ে। পরবর্তী সংবাদ বুলেটিনে আমরা আগুনের সূত্রপাত বিষয়ে পরবর্তী আগুনের সূত্রপাত বা আগুনের ক্ষয়ক্ষতি বিষয়ে আমরা জানাতে পারবো বলে আশা করি। মোনা। আরাফাত, আপনাকে ধন্যবাদ। দর্শক, গুলশান 1-এর ডিএনসিসি মার্কেট থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আরাফাতুর রহমান।